ব্রিথিং এর ডেফিনেশনটা একটু ছোট্ট করে লিখে দিই। এই যে ব্রিথিং, the process by which atmospheric O2 is drawn in, where is CO2 rich alveolar air is drawn out। এটাই হলো ব্রিথিং। তাহলে এই যে ব্রিথিং টোটাল মেকানিজমটা কি হচ্ছে, ওটুটা আমরা নিলাম, ওটুটা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে সেটা আমরা একটু দেখব। তাহলে যদি আমরা দেখি যে হ্যাঁ এই যে এখানে একটা ধরো অ্যাটমসফিয়ার আছে, এখানে তো অনেক ওটু আছে, এইখানে একজন পিপল, সাপোজ এখানে একটা মানুষ, তাহলে এই যে সে ওটুটাকে ইন্সপায়ার করলো, কোথায় গেল? ফার্স্ট এক্সটার্নাল নস্ট্রিল দিয়ে নাসাল চেম্বারে ঢুকলো, নাসাল চেম্বার, তারপরে নাসাল চেম্বার দিয়ে চলে যাবে কোথায়? লাংসে, লাংসে গিয়ে যে অ্যালভিওলাই আছে লাংসে, লাংসের অ্যালভিওলার মেমব্রেনে সেটাতে তখন ডিফিউজড হয়, ডিফিউজড হয়ে অক্সিজেনেটেড ব্লাড রূপে চলে যাবে, সেটা ট্রান্সপোর্ট করবে, ট্রান্সপোর্ট করে কোথায় চলে যাবে? টিস্যুতে, এই যেখানে টিস্যু, এখানে অক্সিজেনেটেড ব্লাড আছে, দিয়ে এখানে ডিফিউশন হয়ে চলে যাবে টিস্যুতে। টিস্যুতে কি আছে? গ্লুকোজ, এই গ্লুকোজে ওটুটা লাগবে, দিয়ে এটিপি তৈরি করবে, প্লাস CO2 তৈরি হবে। তাহলে এই CO2টা আবার তখন ডিঅক্সিজেনেটেড ব্লাড রূপে সেটাকে বার করতে হবে, এগেইন ডিফিউশন হলো, তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড রূপে চলে যাবে এখানে, আবার লাংসে অ্যালভেলাতে, অ্যালভেলার মেমব্রেন থেকে তখন আবার ডিফিউশন হয়ে চলে যাবে, বাইরে বেরিয়ে যাবে। টোটাল যে এই প্রসেস, এই প্রসেসটাই হলো, টোটাল প্রসেসটাকে বলা হয় রেসপিরেশন। আর এই যে ওটুটাকে নিলাম, লাংসে গেল, এবার লাংস থেকে CO2টা বেরিয়ে গেল, এই যে ফার্স্ট স্টেপটাকে বলা হচ্ছে ব্রিথিং। তাহলে আমরা যে টোটাল যদি প্রসেসটা দেখতে পাচ্ছি, তাহলে কি হচ্ছে? দ্য স্টেপ অফ এই যে রেসপিরেশনটা দেখলাম, স্টেপস অফ রেসপিরেশন, কি দেখলাম? ফার্স্ট কি হলো? অ্যাটমসফেরিক পেয়ার, atmospheric air is drawn in, বা বলতে পারি ভেন্টিলেশন, পালমোনারি ভেন্টিলেশন। 2 নম্বর কি হবে? 2 নম্বর হবে ডিফিউশন, হচ্ছে ডিফিউশন অফ গ্যাসেস, বিটুইন অ্যালভিওলার মেমব্রেন। 3 নম্বর কি হচ্ছে? এই যে এখানে ডিফিউশন হয়েছে,
3 নম্বর দেখো ট্রান্সপোর্ট হয়ে চলে গেল অন্য একটা ব্লাড ভেসেলে, টিস্যুর যেটা নিকট। তাহলে 3 নম্বর হলো ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। 4 নম্বর কি হলো, এই যে এখানে অক্সিজেনেটেড ব্লাড এখানে ব্লাড ভেসেল থেকে টিস্যুতে যাচ্ছে, তাহলে এখানে একটা ডিফিউশন হচ্ছে। তাহলে এগেইন ডিফিউশন অফ গ্যাসেস এখানে কোথায়, বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু। 5 নম্বর কি হলো, O2 is utilized by the cells। এটাই হলো টোটাল প্রসেস। তাহলে তোমাকে প্রথমে একটা কোয়েশ্চেন আসতে পারে, স্টেপস অফ রেসপিরেশন, অ্যারেঞ্জ দ্য কারেক্ট অর্ডার অফ রেসপিরেশন, স্টেপস অফ রেসপিরেশন। তাহলে কী হবে বলতে হবে, প্রথমে থাকবে তোমার ব্রিথিং অর পালমোনারি ভেন্টিলেশন, তারপরে ডিফিউশন অফ গ্যাসেস বিটুইন অ্যালভিওলার মেমব্রেন, তারপরে ট্রান্সপোর্ট, দেন ওখানে এগেন ডিফিউশন অফ গ্যাসেস বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু। ওটুতে যখন ব্লাডে চলে গেল তখন সেখানে ওটুটাকে কাজে লাগাতে হবে, তাহলে ইউটিলাইজেশন অফ O2 বাই দ্য সেলস। এটাই হলো ব্রিথিং একটা ইন্ট্রোডাকশন, একটা কনসেপ্ট। পয়েন্ট আছে রেসপিরেটরি অর্গান। যেমন আমরা দেখছি যে হিউম্যানের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান কে, লাংস। তাহলে সবার কি লাংস থাকে না, তো কেউ হয়তো গিলসের দ্বারা করছে, কেউ স্কিনের দ্বারা করছে, হিউম্যান যেমন লাংসের দ্বারা করছে। এটা একটা ভ্যারিয়েশন আসছে। তাহলে এই ভ্যারিয়েশনটা কেন আসছে, কিসের উপর ভিত্তি করে? এনসিইআরটির ফার্স্ট লাইন রেসপিরেটরি অর্গানে যে মেকানিজম অফ ব্রিদিং ভ্যারি among different group of animal mainly based on their habitat and level of organization। খুবই ইম্পর্টেন্ট লাইন। এখন এনসিইআরটি বেস্ট যেহেতু পুরো লাইন তোলে, তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিবে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, বা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তখন কি দেবে তোমাকে, তখন একটু চেঞ্জ করে দেবে, মেকানিজম অফ ব্রিদিং ভ্যারি অ্যামং ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমাল মেইনলি অন দেয়ার হ্যাবিটেট অ্যান্ড, ওখানে লেভেল অফ অর্গানাইজেশনের জায়গাতে দিয়ে দিল অন্য কিছু, তখন ভুলে যাবে। তাহলে লক্ষ্য রাখতে হবে সেখানে। তাহলে এই যে রেসপিরেটরি অর্গান, প্রথমেই একটা লাইন দেখলাম, সেই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এবার ভ্যারিয়াস যে অর্গানিজমগুলো থাকে কারা কোনটা ইউজ করে সেটা দেখব। প্রথমে আছে সাপোজ 1 নম্বর দিলাম, 1 নম্বর লোয়ার ইনভার্টিব্রেটস আছে 3টে, লোয়ার ইনভার্টিব্রেট। কি আছে? পঞ্জেস, সিলেন্টেরেটস and lower invertebrates, sponges, coelenterate and flatworm। এই 3টে exchange gases by the simple diffusion throughout the body surface।
তার মানে এদের কোনো পার্টিকুলার এদের রেসপিরেটরি অর্গান থাকে না, এরা থ্রু আউট দ্য বডি সারফেসের মাধ্যমেই গ্যাস এক্সচেঞ্জ করতে পারে। তারপরে 2 নম্বর আছে পড়ব ইনসেক্টের ক্ষেত্রে। ইনসেক্টের ক্ষেত্রে কি আছে? ইনসেক্ট এরা exchange the gases through tracheal tube। tracheal tube 3 নম্বর দেখব aquatic arthropods and mollusca। arthropods and mollusca এদের থাকে গিলস এর মাধ্যমে করে এরা। they can exchange gases through gills। চার নম্বর পাবো ভার্টিব্রেটস। ভার্টিব্রেটস এর ক্ষেত্রে 2 রকম আছে, দেখো অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, বার্ডস, ম্যামাল, ফিশও আছে, তাহলে সবই তো ভার্টিব্রেটস। বাট অ্যামং ভার্টিব্রেটস ফিশ ইউজ গিলস, হোয়ার ইজ অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, বার্ডস, ম্যামালস রেসপায়ার থ্রু লাংস। তাহলে এদিকে একটা লিখবো আমরা ফিশের ক্ষেত্রে ফিশেস, আর এদিকে অ্যাম্ফিবিয়ান, রেপটাইলস, বার্ডস, ম্যামালস, এদের কি আছে? লাংস। আর এই যে ফিশ, ফিশের জন্য আছে গিলস, সবাই জানে এটা। তাহলে একটা এমসিকিউ করো তো। হ্যাঁ, এবার অ্যাম্ফিবিয়ানের মধ্যে যে ফ্রগ আছে, ফ্রগ দে রেসপায়ার থ্রু moist skin, hence this respiration is called cutaneous respiration। ওই জন্য এদের রেসপিরেশনকে কিউটেনিয়াস রেসপিরেশন বলে। রেসপিরেশন তাহলে একটা এমসিকিউ, which of the following organism shows cutaneous respiration? সাপোজ 1 নম্বর হলো হয়তো বার্ড দিল, 2 নম্বর দিল ফ্রগস দিল, 3 নম্বর দিল ফিশেস দিল, 4 নম্বর দিল ওয়াল দিয়ে দিল। তাহলে অ্যান্সার কোনটা? এখনই বললাম যে ফ্রগস, তাহলে এটা অ্যান্সার। এবার চলে যাব হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের এই যে একটা ডায়াগ্রাম আমি আগে থেকে এঁকে রেখেছি,
হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের এই যে এটা দেখতে পাচ্ছি এটা হলো এক্সটার্নাল নস্ট্রিল, এক্সটার্নাল নস্ট্রিলস। এটা হলো টোটাল যে এইটা দেখতে পাচ্ছি এটা নাসাল চেম্বার, এটা নাসাল চেম্বার। এটা হলো ইন্টারনাল নস্ট্রিল, এই এটা। তাহলে এয়ারটা এটা দিয়ে ঢুকবে, এটা দিয়ে আসবে। এই যে এইটুকু গ্যাপটু দেখতে পাচ্ছি, তাহলে এই গ্যাপটুকু হলো ফ্যারিংস, ফ্যারিংস। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম, এবার ফ্যারিংস, এই যে ফ্যারিংস কিন্তু তাহলে দুটো পাইপে ওপেনিং হচ্ছে। এই যে এটা হলো পেছনেরটা হলো এসোফেগাস, এসোফেগাস, আর এই যে সামনেরটা হলো এটা ট্রাকিয়া, এটা ট্রাকিয়া, এটা হলো তোমার ল্যারিংস বলতে পারো, ল্যারিংস, আর এটা হলো ট্রাকিয়া, ট্রাকিয়া। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ফ্যারিংস is a common passage for food and air that is open into both trachea and esophagus. তাহলে এই যে ফ্যারিংস, ফ্যারিংস is a common passage, common passage for food and air. এটা লাইন এনসিআরটিতে আছে। ফ্যারিংস ওপেন ইনটু ট্রাকিয়া থ্রু ল্যারিংস। তাহলে এই যে এইটুকু যে রিংগুলো আছে না, এইটা হলো ট্রাকিয়া, ট্রাকিয়ার উপরে যেটা আছে এটা কিন্তু ল্যারিংস। তাহলে এটা হলো ফ্যারিংস, এটা হলো ল্যারিংস, দেন ট্রাকিয়া। এবার এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে, এই যে এই স্ট্রাকচারটা, এটাকে বলা হয় এপিগ্লটিস। আর এই যে ল্যারিংসের ওপেনিং যে আছে এটা হলো গ্লটিস। তাহলে এই যে এখান দিয়ে আমাদের যে ফুড পার্টিকেল ঢুকবে, তাহলে ফুড পার্টিকেলগুলো যদি এখানে ঢুকে যায় তাহলে তো খেলা শেষ। তার জন্য আমাদের নেচার কি দিয়েছে, এই যে এপিগ্লটিসটা আছে এটা কিন্তু এটাকে কাভার করবে। তাহলে ফুড পাস হয়ে চলে গেল এসোফেগাসে, তখন এয়ার এটা দিয়ে ঢুকে যাবে। তাহলে the glottis can be covered by thin elastic cartilaginous flap called epiglottis. এটা এনসিআরটিতে লেখা আছে। তাহলে এই যে এপিগ্লটিস, এই যে এপিগ্লটিসটা দেখতে পাচ্ছি, এটা কি করে, prevents the entry of food, prevents the entry of food into trachea by air pipe. এবারে যে ল্যারিংস, এখানে যে দেখতে পেলাম যে একটা ল্যারিংস আছে, এই এখানে ট্রাকিয়ার উপরের পার্টটা যেটা ল্যারিংস। তাহলে ল্যারিংস ইজ এ cartilaginous box, cartilaginous box which help in sound production, sound production. Hence it is called সাউন্ড বক্স। তাহলে যে আমরা যে কথা বলছি এটা কোথায় প্রডিউস হচ্ছে, ল্যারিংসে, ওই জন্য ল্যারিংসটাকে সাউন্ড বক্স বলা হয়। তাহলে ফ্যারিংস হলো, ল্যারিংস হলো
তারপরে আছে ট্রাকিয়া। ট্রাকিয়া এই তো এয়ার পাইপ, তাহলে প্রথমে ট্রাকিয়ার এক্সটেন্ড পড়ব, তারপরে ট্রাকিয়াতে কি কি ফিচার্স আছে, ট্রাকিয়া কিভাবে ডিভিশন হচ্ছে সেটা দেখব। তাহলে ট্রাকিয়া এক্সটেন্ড আপ টু মিড থোরাসিক ক্যাভিটি, এতদূর পর্যন্ত এক্সটেন্ড। প্রথমে পড়ব এক্সটেন্ড আপ টু মিড থোরাসিক ক্যাভিটি, mid thoracic cavity at the level of fifth thoracic vertebra, fifth thoracic vertebra, thoracic vertebra তে ডিভাইড হচ্ছে রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাই। লেফট প্রাইমারি ব্রঙ্কাই। ব্রঙ্কাই এগেন আরও ডিভিশন হবে, লেফট রাইট প্রাইমারি ব্রঙ্কাই, তারপরে সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই, ইনিশিয়াল ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস, দেন রেসপিরেটরি ব্রঙ্কিওলস, অ্যালভিওলার ডাক্ট, দেন অ্যালভিওলাই। টোটাল একটা প্রসেস। তাহলে হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের এই যে কয়েকটা লাইন এনসিআরটিতে আছে সেটা একটু দেখে নেব। এই যে আমরা পড়লাম, এই যে দ্য নাসাল চেম্বার opens into pharynx. Pharynx is a common passage for food and air. বললাম pharynx opens through the larynx region into trachea, এটাও বলেছি। larynx is a cartilaginous box which helps in sound production, hence it is called sound box. এই যে যখন আমরা কোনো কিছু গিলি during swallowing, glottis can be covered by a thin elastic cartilaginous flap called epiglottis to prevent the entry of food into larynx. এই যে ট্রাকিয়া পড়লাম, ট্রাকিয়া স্টেট টিউব এক্সটেন্ডিং আপ টু মিড থোরাসিক ক্যাভিটি, এটা এক্সটেন্ড হলো। তাহলে ডিভাইড হচ্ছে কোথায়, এই যে ফিফথ থোরাসিক ভার্টিব্রা, এই যে প্রাইমারি ব্রঙ্কাই, ইচ প্রাইমারি ব্রঙ্কাই আন্ডারগো ডিভিশন ইনটু টু ফর্ম সেকেন্ডারি টার্সিয়ারি ব্রঙ্কাই, এন্ড এই যে ইনিশিয়াল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, দেন এই যে অ্যালভিওলাই পাবো। এবারে এই যে একটা ডিভিশন পেলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ব্রঙ্কাই, ইনিশিয়াল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওলস, দেন অ্যালভিওলার ব্রঙ্কাই। তাহলে এই যে একটা টোটাল যে ট্র্যাক, এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো কন্ডাক্টিং পার্ট আর একটা হলো রেসপিরেটরি পার্ট। তাহলে আমরা দেখব কোনটা কন্ডাক্টিং কোনটা রেসপিরেটরি। তার আগে টোটাল একটা যে ডিভিশনটা আমরা প্রথমে দেখব, এই যে ডিভিশনটা এখানে আছে, এই যে এটা হলো ট্রাকিয়া, এই যে রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাই, ওগুলো থেকে আবার সেকেন্ডারি হচ্ছে, সেকেন্ডারিগুলো থেকে টার্সিয়ারি হচ্ছে, তারপরে এই যে এখানে হচ্ছে ইনিশিয়াল ব্রঙ্কিওলস, তারপরে আবার টার্মিনাল ব্রঙ্কিওলস, তারপরে এই যে এখান থেকে রেসপিরেটরি ব্রঙ্কিওলস, এই যে অ্যালভিওলার ডাক্ট, তারপরে হচ্ছে অ্যালভিওলার। তাহলে এই যে ফ্রম ট্রাকিয়া টু টার্মিনাল ব্রঙ্কিওল, এই যে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, তাহলে এই যে এইটুকু যে প্রসেস আছে এইটু হলো কন্ডাক্টিং জোন বা কন্ডাক্টিং পার্ট। আর এই যে রেসপিরেটরি ব্রঙ্কাই, অ্যালভিওলার ডাক্ট অ্যান্ড যে অ্যালভিওলাই আছে এটা হলো রেসপিরেটরি জোন। পড়লাম। তাহলে এটা যে টোটাল যে ট্র্যাকটা দুই ভাগে ভাগ করলাম, এবার এটা এনসিআরটিতে যদিও নেই তবু আমরা একটা ছোট্ট করে মাথায় রাখবো যে কোনো কিছু যখন কন্ডাক্ট করে কেউ, যেমন আমরা পড়েছি ফ্যালোপিয়ান টিউবে, ওখানে কোন টিস্যু থাকে, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ঠিক তেমনই এখানে যে কন্ডাক্টিং পার্টে থাকে সিলিয়েটেড
কলামনার এপিথেলিয়াম। আর এই যে রেসপিরেটরি পার্ট, এখানে যেটা ডিফিউশন হচ্ছে, তাহলে এখানে থাকবে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। এবার এই যে ট্রাকিয়াটা আমরা দেখলাম, ট্রাকিয়া এখানে যে পড়লাম, ট্রাকিয়াতে কার্টিলেজিনাস রিং থাকে, সেটাকে ইনকমপ্লিট বলছে বই। কেন? সেগুলো অ্যান্টেরিয়রলি থাকে বাট পোস্টেরিয়রলি থাকে না, ওই জন্য ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং থাকে। তোমাকে বইয়ে দিতে পারে বা কোয়েশ্চেনে দিতে পারে একটা স্টেটমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। তাহলে বলে দেবে যে ট্রাকিয়া আপ টু ইনিশিয়াল ব্রঙ্কিওল ইজ সাপোর্টেড বাই কমপ্লিট কার্টিলেজিনাস রিং, তখন এটা ভুলে যাবে, কমপ্লিট না, ইনকমপ্লিট, সি সেট ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং। তাহলে এই যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা এপিগ্লটিস, এটা ল্যারিংস, এটা ট্রাকিয়া। এই যে ট্রাকিয়াতে সি সেট কার্টিলেজিনাস রিংস আছে। দেন এই যে ডিভিশন শুরু হলো, তারপরে এখানে যে অ্যালভিওলার আছে, এগুলো হলো ইন্টারনাল স্ট্রাকচার অফ লাংস। তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে লাংসের দুটো লেয়ার, ভেতরেরটাকে ভিসেরাল প্লিউরা বলছে আর বাইরেরটাকে প্যারাইটাল প্লিউরা বলছে। এবার এই যে দুটো লেয়ারের মাঝখানে যে একটা ফ্লুইড থাকে, প্লিউরাল ফ্লুইড বলা হয়। এই ফ্লুইডটার কাজ কি? প্রিভেন্ট দ্য ফ্রিকশন অন এই যে prevent the friction on lung surface। আমাদের দুটো যেমন ফুসফুস আছে, লাংস আছে, তাহলে লাংসের মাঝখানে তো একটা হার্ট আছে। তাহলে এই যে দুটো, এই লাংসের দুটো লেয়ারের মাঝখানে যে প্লিউরাল ফ্লুইডটা আছে, এটা কি করছে? প্রিভেন্ট দ্য ফ্রিকশন বা রিডিউস দ্য ফ্রিকশন অন লাং সারফেস। তাহলে হার্ট তো কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য এয়ার পাম্প করেই যাচ্ছে, তখন একটা হিট জেনারেট হবে, ফ্রিকশন হবে, এই ফ্রিকশনটাতে তখন অর্গানটা ড্যামেজ হয়ে যাবে, লাংস ড্যামেজ হবে। ওই জন্যই দুটো লেয়ারের মাঝখানে ফ্লুইড আছে যেটা ফ্রিকশনটাকে রিডিউস করে দেয়, ইফেক্টিভ হতে পারে ফ্রিকশনটা। তাহলে লাংসের যে দুটো লেয়ার পড়লাম, ভিতরে একটা ভিসেরাল প্লিউরা, বাইরেরটা প্যারাইটাল প্লিউরা, তাহলে ভিতরের যে লেয়ারটা ভিসেরাল প্লিউরা, তাহলে ওটা কোথায় টাচ করে? ক্লোজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য লাং সারফেস। আর বাইরের যেটা প্যারাইটাল প্লিউরা, ওটা ক্লোজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য থোরাসিক চেম্বার বা থোরাসিক ক্যাভিটি। এইখানে এইটা লাইনটা লেখা আছে, এই যে আউটার প্লিউরাল মেমব্রেন ইজ ক্লোজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য থোরাসিক ক্যাভিটি। তারপরে এনসিইআরটিতে একটা পয়েন্ট আছে যে আচ্ছা, এনসিইআরটির একটা পয়েন্টের আগে আমরা যে কন্ডাক্টিং জোন আর রেসপিরেটরি জোন পড়লাম, এখানে কয়েকটা কাজ আছে, এই কাজগুলো দেখবো। এই যে দ্য পার্ট স্টার্টিং উইথ এক্সটার্নাল নস্ট্রিল আপ টু টার্মিনাল ব্রঙ্কিওলস constitute the conducting part, whereas alveoli and their duct form respiratory exchange part of the respiratory system। এবার এই যে কন্ডাক্টিং জোন যে তিনটে চারটে কাজ করছে, এই কাজটি থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তুলতে পারে। এই যে কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্ট অ্যাটমসফিয়ারিক এয়ার টু দ্য অ্যালভেলাই, এটা 1 নম্বর কাজ হয়ে গেল। 2 নম্বর ইট ক্লিয়ার্স ইট ফ্রম দ্য ফরেন পার্টিকেল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হিউমিডিফাইজ দ্য এয়ার। 4 নম্বর ব্রিংস দ্য
এয়ার টু দ্য বডি টেম্পারেচার। এই 5টা কাজ কিন্তু আমরা মনে রাখবো। আর এই যে রেসপিরেটরি জোন যা আছে, এক্সচেঞ্জ পার্ট আছে, এটা কি করছে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল সাইট ফর O2 অ্যান্ড CO2 ডিফিউশন বিটুইন ব্লাড অ্যান্ড অ্যাটমসফিয়ার। এইটা কিন্তু মনে রাখবো। তারপরে আমাদের যে বলছে থোরাসিক চেম্বারের বাউন্ডারির কথা এনসিইআরটিতে। এই যে থোরাসিক চেম্বার বা থোরাসিক ক্যাভিটি, এর ভিতরেই লাংস আছে, তাহলে থোরাসিক চেম্বারের একটা আমরা বাউন্ডারি পড়বো, যেটা এনসিইআরটিতে বলা আছে। তাহলে বাউন্ডারি কি, আমরা ভেন্ট্রালি দেখতে পাচ্ছি যে স্টার্নাম আছে, ডরসালি তো ভার্টিব্রাল কলাম, এই যে ল্যাটেরালি রিবস, আর ইনফিরিয়রলি যেটা আছে ডায়াফ্রাম। তাহলে এই যেখানে আমি একটা ছবি কালেক্ট করেছি, এই যেটা হলো ভেন্ট্রালি, এটা স্টার্নাম, একদম বড় করে স্টার্নাম সবাই দেখতে পাচ্ছ। এবার এই যে ডরসালি আছে কি, পেছনের দিকে আছে ভার্টিব্রাল কলাম, এই যে ল্যাটেরালি এগুলো রিবস, আর এই যে ইনফিরিয়রলি আছে ডায়াফ্রাম, ডাম শেপ ডায়াফ্রাম। এখনকার কোয়েশ্চেন পুরোটাই এনসিইআরটি বেসড, মানে একটা ওয়ার্ড কোথায় খুট করে চেঞ্জ করে দিচ্ছে, কেউ পরীক্ষারও ধরতে পারে না। ও মানে কি চেঞ্জ করেছে ও ধরতে পারে না, পরীক্ষা দিয়েছে রাতে মেলাবে 360 বায়োলজিতে, এবার যখন পুরো কোয়েশ্চেনটা দেখে অ্যান্সার দেখে মেলাতে যাবে না ভুল। তাহলে কতটা ধৈর্য ধরে পড়তে হবে কোয়েশ্চেনটা দেখো। সাপোজ আমি এখান থেকে একটা যদি দেখতে যাই, এই যে এই থোরাসিক চেম্বার থেকেই যদি আমি একটা কোয়েশ্চেন সিলেক্ট করতে যাই স্টেটমেন্টে, তোমাকে দিয়ে দিবে যে thoracic chamber is formed by ventrally by the sternum, dorsally by the vertebral column, laterally by the ribs and inferiorly by the C-shaped diaphragm। তাহলে কি স্টেটমেন্টটা ভুল হয়ে গেল, ওখানে C-shaped আছে কি বইয়ে, ডাম শেপড, তাহলে ডাম শেপড ডায়াফ্রাম। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডকে কিভাবে কোয়েশ্চেন গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা বুঝতে পারছো আশা করছি। এই যে এখানে দেখো লাইনটা বলেছে, এই যে thoracic chamber is formed dorsally by the vertebral column, ventrally by the sternum, laterally by the ribs and lower side by the dam shaped diaphragm। এই যে এই ডামটাই হলো একটা কোয়েশ্চেন, এই ডামটা চেঞ্জ করে যদি সি শেপড করে দেয় তাহলে এই স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডকে কিভাবে গুরুত্ব দিয়ে পড়তে হয় বুঝতে পারছো। তারপরে এখানে একটা লাইন বলেছে দেখো যে we cannot directly alter the pulmonary volume। আমরা লাংসের ভলিউমটাকে কখনোই চেঞ্জ করতে পারি না যতক্ষণ পর্যন্ত না থোরাসিক যে চেম্বারের ভলিউমটাকে চেঞ্জ করা পর্যন্ত। তারপরে এখানে এই যে কয়েকটা পিওকিউ তুলেছি আমি, খুব ইম্পর্টেন্ট। দেখো যেটা আমি প্রথমেই পড়িয়েছি, ব্রিথিং এর যে একটা কনসেপ্ট ছিল, এই যে ইন হিউম্যান দ্য প্রসেস অফ রেসপিরেশন ইনভলভস দ্য ফলোইং স্টেপস। তাহলে দেখো এ নম্বর কি বলছে, ডিফিউশন অফ গ্যাসেস অ্যাক্রস অ্যালভিলার মেমব্রেন, ডিফিউশন অফ গ্যাসেস বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই দ্য ব্লাড, ইউটিলাইজেশন অফ O2 বাই দ্য সেলস, ব্রিথিং অর পালমোনারি ভেন্টিলেশন। তাহলে প্রথমে কি পড়েছিলাম, পালমোনারি ভেন্টিলেশন, মানে অ্যাটমসফিয়ার থেকে এয়ারটা জাস্ট লাংসে গেল, তাহলে এটা ফার্স্ট স্টেপ। এই যে ই নম্বরটা কিন্তু ফার্স্ট স্টেপ। তারপরে যখন এয়ারটা লাংসে গেল বা অ্যালভিওলাতে গেল তখন কি হবে, অ্যালভিওলার ডিফিউশন হবে, তাহলে ডিফিউশন অফ গ্যাসেস বিটুইন অ্যালভিওলার মেমব্রেন, তাহলে ওটা কই, এই যে বিটুইন অ্যালভিওলার মেমব্রেন, তার মানে এ নম্বরটা হবে 2 নম্বর। তাহলে ফার্স্ট স্টেপস হলো এই যে প্রথমে ই তারপরে এ, কিন্তু একটাতেই আছে, তার মানে এটা 4 নম্বর অ্যান্সার, বাকিগুলো আর দেখার দরকারই নেই। তারপরের কোয়েশ্চেনটা দেখো, এই যে which of the following is not the function of conducting part of respiratory system। 1 নম্বর বলছে provides the surface for diffusion of O2 and CO2। এটা কি কন্ডাক্টিং পার্ট করে না, এটাই কিন্তু অ্যান্সার। তারপরে দেখো it clears inhaled air from foreign particle, inhaled air is humidified, temperature of inhaled air is brought to body temperature। সবটাই ঠিক, এটাই কিন্তু কন্ডাক্টিং পার্ট করে না, এটা কিন্তু এক্সচেঞ্জ পার্ট বা রেসপিরেটরি পার্ট করে। তারপরে কোয়েশ্চেনটা দেখো, টু ফ্রেন্ডস আর ইটিং টুগেদার
at a dining table, one of them suddenly starts coughing while he is swallowing some food. This coughing would have been due to improper movement of diaphragm, হবে না, neck হবেই না, tongue হবেই না, epiglottis মানে যেটাকে কাভার করছে, গ্লটিসকে যে কাভার করছে, এটা অ্যান্সার। তারপরে আমরা পড়ব মেকানিজম অফ ব্রিথিং। এই যে এতক্ষণ থেকে যে ব্রিথিং পড়ছি, তাহলে ব্রিথিংটা হচ্ছে কিভাবে এবারে পড়ব। অটোমেটিক যে আমরা ব্রিথিং হচ্ছে, এতে কে হেল্প করছে, কারা হেল্প করছে? তাহলে প্রথমেই অ্যান্সারটিতে বলছে যে ব্রিথিং ইনভলভস টু স্টেজ, একটা হলো ইন্সপিরেশন আর একটা হলো এক্সপিরেশন। তাহলে ইন্সপিরেশনস occurs when intrapulmonary pressure is less than atmospheric pressure, whereas expiration takes place when intrapulmonary pressure is greater than atmospheric pressure। এটা এনসাইটিতে বলেছে। তাহলে এই প্রেসারটার, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে ব্রিথিং এক্সপিরেশন ইন্সপিরেশনটা যে হচ্ছে, এটা কিন্তু একটা প্রেসার গ্রেডিয়েন্টের উপর ভিত্তি করে হচ্ছে, এটাও এনসাইটিতে বলেছে। তাহলে যদি তোমাকে আমি একটা লাইন বলি যে atmospheric air is drawn in, whereas CO2 rich alveolar air is released out by ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা ভুলে যাবে, একটা প্রেসার গ্রেডিয়েন্ট হবে। তাহলে প্রেসারটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রেসার গ্রেডিয়েন্ট মনে রাখতে হবে। তাহলে এই যে প্রেসার গ্রেডিয়েন্টটা এবার কে ক্রিয়েট করছে সেটা দেখব। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে এখানে দুটো রিবস আছে, আমি জুম করে দেখেছি এখানে। তাহলে রিবসের তিনটে মাসেল দেখতে পাচ্ছি, এটা হলো এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এটা হলো ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, এটা হলো ইনার মোস্ট ইন্টারকস্টাল মাসেল, এটা দেখতে পাচ্ছি। এবার আরো একটা মাসেল কি আছে, এখানে যে আছে ডায়াফ্রাম ছিল। তাহলে আমরা পড়লাম যে ইন্সপিরেশন টেক্স প্লেস হোয়েন ইন্ট্রা পালমোনারি প্রেসার ইজ লেস দ্যান অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে প্রেসারটা কমবে কখন, যখন ইন্ট্রা পালমোনারি তার থোরাসিক ভলিউমটা যখন বেড়ে যাবে। তাহলে সাপোজ এটা স্টার্নাম, টোটাল দেখা গেল এটুকু লাং ভলিউম। তখন কি ছিল, তখন যে ডায়াফ্রামটা ছিল তখন এরকম ছিল, আর্চড। কিন্তু ডায়াফ্রামটা যখন কন্ট্রাক্ট হচ্ছে তখন ভলিউমটা হয়ে যাচ্ছে এইরকম। তাহলে ভলিউমটা ইনক্রিজ করছে, এইটুকু হয়ে গেছে ডায়াফ্রাম। ডায়াফ্রামটা এরকম জায়গায় চলে এসছে, পুরো স্ট্রেট হয়ে গেছে। তাহলে কি বলো, যখন ডায়াফ্রাম, তাহলে এমনিতেই এই যে ডাম অফ ডায়াফ্রাম এরকম আছে, যখন ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হলো এরকম, তাহলে দেখো তো থোরাসিক ভলিউমটা কিন্তু অ্যান্টেরো পোস্টেরিয়রলি ইনক্রিজ করছে। তাহলে ভলিউমটা যখন ইনক্রিজ করলো তখন পালমোনারি প্রেসারটা তখন কমলো, তখন অ্যাটমসফিয়ার থেকে এয়ার ভিতরে ঢুকে গেল, এটা হলো ইন্সপিরেশন। এটাতে ডায়াফ্রাম হেল্প করলো। এবার আরও একটা কি, যে যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা যখন কন্ট্যাক্ট হয়, দুটো রিবসের মাঝে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কিন্তু বাইরের দিকে থাকে, সবচাইতে আউটার মোস্ট মাসেল এটা। তাহলে এই মাসেলটা যখন কন্ট্যাক্ট হয় তখন রিবস অ্যান্ড যে স্টার্নাম আছে সেগুলো রেজড আপ, উপরে উঠে যায় এবার এরকম। তখন ভলিউমটা কিন্তু ডরসোভেন্ট্রাল ইনক্রিজ করছে, তখন ইন্ট্রাপালমোনারি প্রেসার কমছে, সেম ইন্সপিরেশন হচ্ছে। এই যে এটা
ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট হলো, এই যে কন্ট্রাক্ট হলো, তখন থোরাসিক ভলিউমটা ইনক্রিজ করেছে, ইন্সপিরেশন হলো। আর এই যে রিবস অ্যান্ড ইন্টারকস্টাল মাসেল যখন কন্ট্রাক্ট হচ্ছে তখন এটা রেজড হচ্ছে, ডর্সোভেন্ট্রাল ইনক্রিজ করছে। আবার যখন ডায়াফ্রাম যখন রিল্যাক্সড হয়ে যাচ্ছে, আর্চড হয়ে যাচ্ছে, আবার তখন ভলিউমটা ডিক্রিজ করছে, তার মানে প্রেশারটা ইনক্রিজ করছে, ইন্ট্রাপালমোনারি প্রেশার, তখন এক্সপিরেশন হচ্ছে। এটাই। এবারে একটা এই যে এই ছবিটা আছে এনসিইআরটিতে, আর এখান থেকেই একটা পিআইকিউ তুলেছে। পিআইকিউটা দেখো, the figure shows a diaphragmatic view of the human respiratory system where is table A, B, C, D এরকম করে নামকরণ করেছে। বলছে যে gives the correct identification, main function and characteristic। প্রথমে দেখো এ নম্বর বলছে বি হলো প্লিউরাল মেমব্রেন। বি কি প্লিউরাল মেমব্রেন? হ্যাঁ ঠিক। তারপরে তার ফাংশনটা দেখো, সারাউন্ডস রিবস অন বোথ সাইডস টু প্রোভাইড কোজন এগেনস্ট রাবিং। এটা কি ফাংশন? না, ফাংশনটা কিন্তু ভুল হয়ে গেল। তারপর দেখো সি, সি কি বলছে? অ্যালভেলাই। ঠিক, সি এখানে অ্যালভেলাই। অ্যালভেলাই কি? থিন ওয়ার্ড ভ্যাসকিউলার ব্যাগ লাইক স্ট্রাকচার ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এটা ঠিক, তার মানে এটাই অ্যান্সার। দেখো ডি হলো লোয়ার এন্ড অফ লাংস, ভুল। এটা তো ডি তো ডায়াফ্রাম, ডি ইন্সপিরেশন। 4 নম্বর কি? এ বলছে এ হলো ট্রাকিয়া। ঠিক, ট্রাকিয়া হলো লং টিউব সাপোর্টেড বাই কমপ্লিট কার্টিলেজানাস রিং। এই যে এখানে যদি ইনকমপ্লিট কথাটা থাকতো তাহলে কিন্তু এই স্টেটমেন্টটাই ঠিক হয়ে যেত। এই যে মেকানিজম অফ ব্রিথিং এ যে একটু পড়লাম সেটা এনসিইআরটিটা আমরা একটু দেখে নেব। এই যে ব্রিথিং ইনভলভস 2 স্টেজ, ইন্সপিরেশন, এক্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন during which atmospheric air is drawn in, where is expiration by which alveolar air is released out। এটা বলেছি। মুভমেন্ট অফ এয়ার ইনটু অ্যান্ড আউট অফ দ্য লাংস ইজ ক্যারিড বাই যে ক্রিয়েটিং প্রেসার গ্রেডিয়েন্ট। এই যে প্রেসারটাতেই গোল করে ঘিরবে, প্রেসারটাকে মনে রাখবে, ওটাকে চেঞ্জ করে খুট করে যখন ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট দিয়ে দেবে না তখন ওটাই মেরে চলে আসবে। সো প্রেসার গ্রেডিয়েন্ট মনে রাখবে। এবার যে ইন্সপিরেশন ক্যান অকার ইফ দ্য প্রেসার উইথিন লাংস ইজ লেস দেন অ্যাটমসফেরিক প্রেসার, এটাও বলেছি, তখন একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয়। সিমিলারলি দেখো এক্সপিরেশন টেক্স প্লেস হয় ইন্ট্রাপালমোনারি প্রেসার ইজ হায়ার দেন অ্যাটমসফেরিক প্রেসার। এই যে বললাম যে একটা প্রেসার গ্রেডিয়েন্টটা হচ্ছে, প্রেসার গ্রেডিয়েন্টটা কীভাবে হচ্ছে সেটা এই যে দেখো ডায়াফ্রাম অ্যান্ড ইন্টারকস্টাল মাসেলগুলো এভাবে হেল্প করছে। এই যে দেখো যখন ডায়াফ্রাম যখন কন্ট্রাকশন হচ্ছে তখন ভলিউম থোরাসিক চেম্বারটা ইনক্রিজ করছে, ভলিউম অফ থোরাসিক চেম্বার ইন দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, anterior posteriorly. The contraction of external intercostal muscle lifts up the ribs and sternum, causes increase in the volume of thoracic chamber in dorsoventral axis। এটা ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো কীভাবে বললাম, এগুলো বলেছি। তখন ওভারঅল থোরাসিক ভলিউমটা ইনক্রিজ করছে, ইন্ট্রাপালমোনারি প্রেসারটা কমে যাচ্ছে, তখন ইন্সপিরেশন হচ্ছে। তবে এখানে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা ইন্সপিরেশন এক্সপিরেশন পড়ছি, ব্রিথিংয়ের দুটো স্টেজ ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন যখন হচ্ছে তখন ডায়াফ্রামটা, তখন ডাম শেপ ডায়াফ্রামটা কন্ট্রাকশন হচ্ছে, তার মাসেল কন্ট্রাকশন হচ্ছে, এটিপি লাগবে। তাহলে এটা কি অ্যাক্টিভ প্রসেস, তাহলে ইন্সপিরেশন ইজ অ্যাক্টিভ প্রসেস। কিন্তু যখন এক্সপিরেশন করছি মাসেলটা রিল্যাক্সড হয়ে গেল, তো রিল্যাক্স হওয়ার সময় তখন কিন্তু এনার্জি লাগলো না, এটা হলো প্যাসিভ প্রসেস। এই যে increase in the এগুলো বললাম, relaxation of diaphragm and intercostal muscle returns to diaphragm and sternum to their normal position and reduce the thoracic volume, thereby pulmonary volume. This leads to an increased intrapulmonary pressure to slightly above the atmospheric pressure, causing expulsion of air, expiration। এই এখানে একটা কথা আছে যে হেলদি হিউম্যান ব্রিথ 12 থেকে 16 টাইমস পার মিনিটস। আর এই যে ব্রিথিং রেটটাকে মাপা হয় স্পাইরোমিটার দ্বারা, এটা একটু মনে রাখবো।
তবে এখানে একটা আলাদা জিনিস একটা মনে রাখবো, এই যে এখানে আছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল বাইরে থাকে, ওই মাসেলটা যখন কন্ট্রাকশন হয় তখন থোরাসিক ভলিউমটা ইনক্রিজ করে, তাহলে প্রেশারটা তখন কমে যায়, তখন ইন্সপিরেশন হয়। কিন্তু যখন ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলটা যখন কন্ট্রাকশন হয় তখন কিন্তু থোরাসিক ভলিউমটা কমে যায়, তখন ইন্ট্রাপালমোনারি প্রেশারটা বেড়ে যায়, তখন এক্সপিরেশন হয়। তাহলে ইন্সপিরেশনের সময় এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, কেন? এই মাসেলটা যখন কন্ট্রাকশন হচ্ছে থোরাসিক ভলিউমটা বেড়ে যাচ্ছে, কিন্তু যখন এক্সপিরেশন হচ্ছে বা যখন ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলটা যখন কন্ট্রাকশন হচ্ছে থোরাসিক ভলিউম ডিক্রিজ, তখন ইন্ট্রাপালমোনারি প্রেসার তখন বেড়ে যাচ্ছে, তখন এক্সপিরেশন হচ্ছে। একটু মাথায় রাখবে। আবার যখন আমরা অ্যাডিশনাল যখন ফোর্সফুল এক্সপিরেশন বা ইন্সপিরেশন করি তখন কিন্তু দুটো অ্যাডিশনাল মাসেল আছে, এক অ্যাবডোমিনাল মাসেলগুলো হেল্প করবে আর একটা ইনারমোস্ট ইন্টারকস্টাল মাসেল, মনে রাখবে, ফোর্সফুল এক্সপিরেশনের সময় হেল্প করে। এই যে এই কোয়েশ্চেনটা দেখো তো, সিলেক্ট দ্য কারেক্ট ইভেন্টস দ্যাট অকার ডিউরিং ইন্সপিরেশন। কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম, কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। তাহলে ইন্সপিরেশনটা কখন হচ্ছে? যখন কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম, এটা ঠিক, তার মানে এটা ঠিক। কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এটা বললাম এখনই যে যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল যখন কন্ট্রাকশন হচ্ছে তখন থোরাসিক ভলিউমটা ইনক্রিজ করছে, তখন ইন্সপিরেশন হচ্ছে, তার মানে এটাও ঠিক। পালমোনারি ভলিউম ডিক্রিজ, পালমোনারি ভলিউম যখন কমে যাবে তখন কি ইন্সপিরেশন হবে? না, তার এটা ভুল। 4 নম্বর দেখো, ইন্ট্রা পালমোনারি প্রেসার ইনক্রিজ, এটাও ভুল। তাহলে কোনটা? যেখানে এ বি আছে, তাহলে এই যে এ বি, এই কোয়েশ্চেনটা অ্যান্সার। তারপর এই কোয়েশ্চেনটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। কোনটা কারেক্ট? এক্সপিরেশন অকার্স ডিউ টু এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলের জন্য কি এক্সপিরেশন হয়? একটু আগে বললাম যে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল যখন কন্ট্রাকশন হয় তখন থোরাসিক ভলিউমটা বেড়ে যায়, তার মানে ইন্সপিরেশন হবে, তার মানে এটা ভুল, একদম খাঁটি ভুল। এবার দেখো, ইন্ট্রাপালমোনারি প্রেসার ইজ লোয়ার দ্যান অ্যাটমসফেরিক প্রেসার ডিউরিং ইন্সপিরেশন। ইন্ট্রাপালমোনারি প্রেসার ইজ লোয়ার দ্যান অ্যাটমসফেরিক প্রেসার ডিউরিং ইন্সপিরেশন, এটা ঠিক। তারপরটা দেখো, ইন্সপিরেশন অকার্স হোয়েন অ্যাটমসফেরিক প্রেসার ইজ লেস দ্যান ইন্ট্রাপালমোনারি প্রেসার, ভুল, এখানে এক্সপিরেশন হয়ে যাবে। এক্সপিরেশন ইজ ইনিশিয়েটেড ডিউ টু কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম, ভুল, এটা ইন্সপিরেশন হবে। তাহলে এই যে 2 নম্বরটা অ্যান্সার। এই কোয়েশ্চেনটা দেখো, exhalation of air from the lungs can be brought about by 1 নম্বর contraction of diaphragm, মানে এক্সপিরেশন বা এক্সপালশন অফ এয়ার কখন হয়? কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম হবে না, এটা ইন্সপিরেশন হয়ে যাবে। কন্ট্রাকশন অফ ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, এটাই বললাম আমি, যে যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাকশন হবে থোরাসিক ভলিউম বাড়বে, ইন্ট্রাপালমোনারি প্রেসার কমবে, তখন ইন্সপিরেশন হবে। কিন্তু যখন কন্ট্রাকশন অফ ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল হবে তখন থোরাসিক ভলিউমটা কমে যাবে, ইন্ট্রাপালমোনারি প্রেসারটা বেড়ে যাবে, তখন এক্সপিরেশন হবে। তাহলে এই যে কন্ট্রাকশন অফ ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, এটা একটা দেখতে পাচ্ছি, কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এটাও হবে না, তার মানে অনলি 2, এই যে এটা অ্যান্সার। খুব সুন্দর কোয়েশ্চেন এটা। তারপরে দেখো, মডার্ন কোয়েশ্চেন 2024-25-এ খুব আসছে অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন। তাহলে এটা একটা অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন। দেখো অ্যাসারশন কি বলছে,
কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্ট দ্য অ্যাটমসফেরিক এয়ার টু অ্যালভেলাই, ঠিক আছে। ক্লিয়ার্স ইট ফ্রম ফরেন পার্টিকেল, ঠিক আছে। হিউমিডিফাইজ ইট, ঠিক আছে। ইট অলসো ব্রিংস অ্যাট দ্য এয়ার টু দ্য বডি টেম্পারেচার, ঠিক আছে। তাহলে অ্যাসারশন ইজ ট্রু দেখতে পেলাম। রিজন কি বলছে? দ্য পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম স্টার্টিং উইথ এক্সটার্নাল নস্ট্রিল আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউলস কনস্টিটিউট দ্য কন্ডাক্টিং পার্ট, এটাও ঠিক আছে। হোয়ার ইজ দ্য অ্যালভেলাই ফ্রম রেসপিরেটরি পার্ট, তার মানে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক। কিন্তু এই যে রিজন, এটা কি অ্যাসারশনকে কোনোতে সাপোর্ট করছে বা হেল্প করছে? এটার কারণে কি এটা হচ্ছে? না। তাহলে অ্যাসারশন অ্যান্ড রিজন বোথ আর কারেক্ট, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন, তার মানে 2 নম্বরটা অ্যান্সার। আবার একটা অ্যাসারশন রিজন কোয়েশ্চেন দেখো, দ্য থোরাসিক চেম্বার বিং এয়ারটাইট চেম্বার, অবশ্যই এয়ার thoracic chamber being airtight is critical for breathing, ঠিক। রিজন কি বলছে? মুভমেন্ট অফ রিব কেজ ক্যান ব্রিং অ্যাবাউট ইনহেলেশন এক্সহেলেশন, এটাও ঠিক। কিন্তু এইটা রিজন কি অ্যাসারশনকে হেল্প করছে, সাপোর্ট করছে? রিজনের কারণে কি এটা হচ্ছে? না, হচ্ছে না। তার মানে এখানেও সেম অ্যান্সার, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, বাট রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন। তাহলে আমরা প্রথমে এইটুকুই পড়লাম। তারপরে নেক্সট টপিক আছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, রেসপিরেটরি কিছু ভলিউম আছে, তারপরে আছে কন্ট্রোল অফ রেসপিরেশন, তারপরে কিছু রেসপিরেটরি ডিসঅর্ডার আছে, সেগুলো পরের লেকচারে পড়ব। মানে আমরা টোটাল ব্রিথিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এই চ্যাপ্টারটাকে 2টো লেকচারে শেষ করব। থ্যাংক ইউ।